আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী বিজ্ঞান বই। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব ক্লাসটা আমরা শুরু করব। তো চলো আমরা শুরু করি প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। তো এখানে কি বলতেছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এগুলো আমাদের নিম্ন শ্রেণীর জীবের উদাহরণ। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত, অর্থাৎ যাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তারা কিসের অন্তর্ভুক্ত? তারা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবালে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। তো এই অধ্যায় শেষে আমরা যা জানবো এটা তোমরা পড়ে নিবা। এবার হচ্ছে অণুজীবের জগৎ। আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই, আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত, অর্থাৎ যাদেরকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা লাগে, তারাই হচ্ছে অণুজীব। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তো অণুজীবদেরকে আদিজীবী কেন বলা হয় বা আদিজীব কেন বলা হয়? কারণ এসব অণুজীব থেকেই সৃষ্টি শুরু হয়েছে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবসমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছ। আবার অণুজীবসমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এ জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন। তো দেখো তিনটি রাজ্য কি কি? একটা হচ্ছে ইউক্যারিওটা অর্থাৎ আদিকোষী, প্রোক্যারিওটা প্রোক্যারিওটা হচ্ছে আচ্ছা দেখো, ইউক্যারিওটা হচ্ছে অকোষীয়, আর প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষীয়, আর হচ্ছে ইউক্যারিওটা এটা হচ্ছে প্রকৃতিয় কোষ, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত। রাজ্য এক, অ্যাকিউরিওটা বা অকোষীয়। এসব অণুজীব এতই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। রাজ্য দুই, প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত সুগঠিত কেন্দ্রিকা বা নিউক্লিয়াস না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া। তারপরে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত থাকে তাদেরকে প্রকৃত কোষ বলে, যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীবের উদাহরণ। নতুন শব্দ পাঠ 3.3 থেকে 4, ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। যেমন ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ ছাড়া এদেরকে দেখা যায় না। এরা সরলতম গঠনের। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ইত্যাদির কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়, অর্থাৎ এদের দেশে কোনো কোষই নেই বা অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ এর সমন্বয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তাহলে ভাইরাস কখন তাদের জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে? আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বেরিয়ে গেলে। তো নিউক্লিক অ্যাসিডকে তোমরা অবশ্যই ডিএনএ আরএনএ শুনছো, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ওই যে তোমরা শুনছো না যে ডিএনএ টেস্ট করে বা আরএনএ টেস্ট করে, ওইগুলোই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই যে ডিএনএটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবের সব লক্ষণ ফিরে পায়, অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ খুঁজে পায় না। এই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস অন্য জীবনের ছাড়া বাঁচতে পারে না। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। কিরকম ভাইরাস? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিও অর্থাৎ ব্যাকটেরিয়া, আর ফাজ মানে ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিয়া আর ভাইরাস দুইটা সমন্বয়ে যে ভাইরাস গঠিত সেটাই হচ্ছে ব্যাকটেরিওফাজ। চিত্র 1.1। এই যে চিত্র 1.1 একটা ব্যাকটেরিওফাজ ভাইরাসের কণিকা।
তো এটাকে মাঝে মাঝে টি2 ফাস্ট ভাইরাসও বলা হয়। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে ভাইরাস কীরকম হতে পারে? বিভিন্ন আকারের হতে পারে, দণ্ডাকার হতে পারে, গোলাকার হতে পারে, ব্যাঙাচি আকৃতির হতে পারে বা পাউরুটির আকৃতিও হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হার্ম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, কী রোগ? বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। হাম, বসন্ত, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের টুংরো এবং তামাকের মোজাইক ভাইরাস, যেটাকে টিএমভি বলা হয়, রোগ ভাইরাসের জন্য হয়। এবার ভাইরাসের কিছু উপকারিতাও আছে, যেমন বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয়। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ভাইরাসের অপকারিতা: মানবদেহে কোভিড-19টা কি? এই যে করোনা ভাইরাস। বসন্ত, হাম, জলতাঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ বা টিএমভি, ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে। এবার হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিছু প্রকারভেদ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত, অসবুজ অর্থাৎ সবুজ নয়, এককোষী ও অণুবীক্ষণিক জীব। অণুবীক্ষণিক মানে হচ্ছে এদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। তো সর্বপ্রথম ব্যাকটেরিয়া কি দেখতে পান বা আবিষ্কার করেন? বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েনহুক। ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকৃতির, পেঁচানো ইত্যাদি ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে এরা নিম্নরূপ: কক্কাস। কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, তাদেরকে কি বলা হয়? কক্কাস বলা হয়। যেসব ব্যাকটেরিয়া দেখতে গোলাকার তাদেরকে কক্কাস বলা হয়, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তারপরে ব্যাসিলাস, দেখতে লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। অর্থাৎ আমাশয়ের সাথে যে রক্ত পড়ে সে রোগটাও ব্যাসিলাস ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য হয়। এবার হচ্ছে কমা, এরা দেখতে বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। অর্থাৎ কমা কীরকম? এই যে এরকম কমা না চিহ্ন, তাহলে দেখতে কিছুটা এরকম। মানুষের কলেরা রোগের জন্য এ ব্যাকটেরিয়া দায়ী, তাহলে মানুষের কলেরা রোগের জন্য দায়ী কে? কমা ব্যাকটেরিয়া। তারপরে স্পাইরিলাম, এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো, পেঁচানো মানে হচ্ছে স্পাইরাল, তো স্পাইরালটাই হচ্ছে স্পাইরিলাম। এই যে এখানে তোমাদের কমা ভাইরাসের ব্যাকটেরিয়ার চিত্র দেখানো হয়েছে। তারপর ব্যাকটেরিয়ার উপকারিতা: মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। জিন প্রকৌশলের মূল ভিত্তি কি? ব্যাকটেরিয়া। বিশেষ করে ইকোলাই ব্যাকটেরিয়া, ই কলাই ব্যাকটেরিয়া। তারপরে কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার অপকারিতা: ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। এদের খাদ্যদ্রব্য, ফলমূল পচন ঘটায়। এরা উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি রোগ তৈরি করে কে? ব্যাকটেরিয়া। হচ্ছে ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। তো ছত্রাক জিনিসটা কি? ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। ছত্রাকে তাহলে কি নেই? ক্লোরোফিল নেই। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী বা মৃতভোজী। অর্থাৎ ওরা মৃতদেহ খায় বা অন্যের খাবার খায় বা অন্যের তৈরি খাবার খায় বা অন্য কোনো শরীরের খাবার খায়। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া বা গোবর ইত্যাদিতে জন্মায়। পরভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাক যেমন তোমরা ইস্টের নাম শুনেছ, পেনিসিলিয়াম নাম শুনেছ, এই যে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে যে আমরা ইস্ট ব্যবহার করি, ইস্টের কাজকে পাউরুটিকে ফোলানো, সেই ইস্টটা হচ্ছে এক ধরনের ছত্রাক। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে কি? ভিটামিন খাওয়ার জন্য, অর্থাৎ ভিটামিন সমৃদ্ধ বলে ইস্টকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত হয়। এই যে আমরা মাশরুম খাই, মাশরুমও ছত্রাকের অন্তর্ভুক্ত। বর্তমানে আমাদের দেশেও বহু দেশে এর চাষ করা হয়। কিসের? অ্যাগারিগাস
এগারিকাস মাশরুমের আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতে ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদে বহু রোগের জন্য এই ছত্রাক দায়ী। দাঁত, সুলি, সোলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কলপট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। ছত্রাক খুবই ছোঁয়াচে একটি রোগ, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই এ রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদে থাকতে যা যা করা দরকার তা হচ্ছে: সংক্রমণজনিত রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিস যেমন কাপড়, চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা বা কম আসা। ছত্রাকে আক্রান্ত উদ্ভিদ ওষুধ ছিটানো বা উদ্ভিদ পুড়িয়ে ফেলা। তারপর হচ্ছে শৈবাল। এরা হচ্ছে সমঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত। আগেরটা আমাদের ছত্রাকে ছিল ক্লোরোফিল মুক্ত, যা স্বভোজী উদ্ভিদ। যাদের ক্লোরোফিল থাকে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যার কারণে ওদেরকে স্বভোজী উদ্ভিদ বলে। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের উপরে জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙে শৈবাল দেখা যায়, যেমন স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ের ভিতরে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহার করা হয়। তাহলে আইসক্রিম তৈরিতে কি ব্যবহার করা হয়? অ্যালজিন। সামুদ্রিক শৈবাল আয়োডিন, পটাশিয়াম এর ভালো উৎস। তাহলে আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎসকে, আয়োডিনকে আই দ্বারা আর পটাশিয়ামকে কে দ্বারা লেখা হয়। তাহলে আয়োডিন এবং পটাশিয়ামের ভালো উৎস হচ্ছে সামুদ্রিক শৈবাল। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যেমন জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। শৈবালের উপকারিতা: মানুষ ও অন্যান্য রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। অপকারিতা: যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের সদস্য। অ্যামিবা এককোষী জীব। কিরকম কোষ? একটা কোষ থাকে, দেহ ক্ষুদ্রাকার অর্থাৎ অনেক ছোট, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে। অ্যামিবা প্রয়োজনে কি করতে পারে? দেহের আকার পরিবর্তন করতে পারে। তো কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে অ্যামিবা নিয়ে একটা প্রোগ্রাম হতো, যেখানে 3টা অ্যামিবা ছিল। ওরা যে কোনো সময় ওদের আকারটা কি করতে পারতো? চেঞ্জ করতে পারতো। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপদ বলে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্ষণপদ কাকে বলে? এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ চলাচল করে। এদের দেহ পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটা পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে, এটাকে বলা হয় প্লাজমা লেমা। তো অ্যামিবার যে শরীরটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে তাকে কি বলে? প্লাজমা লেমা। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলায়, পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। 7. অ্যান্টিমিবা। তো অ্যান্টিমিবা জিনিসটা কি? অ্যান্টিমিবা হলো প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থাকে বলা হয় সিস্ট। তাহলে প্রতিকূল পরিবেশে এদের দেহকে গোলাকার শক্ত আবরণে ঢেকে ফেলে, এটা নাম কি? এটাকে বলে সিস্ট। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের আমাশয়: অ্যামিবিক ও ব্যাসিলারি। ব্যাসিলারি আমাশয়ের কারণ হচ্ছে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। অ্যান্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়। এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদান্ত্র অর্থাৎ লার্জ গাট এ বসবাস করে। অ্যান্টিমিবা কোষ বিভাজন ও অণুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরিলেশন পদ্ধতিতে এর একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টিমিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। তাহলে আমাশয় রোগের জন্য দায়ী কে? অ্যান্টিমিবা। রোগী রোগ জীবাণুটি কোন লক্ষণ ছাড়াই বহন করে? অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শে নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়।
স্বাস্থ্য ঝুঁকিতে সৃষ্টি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়ার জীবাণু দেহাভ্যন্তরের বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এরা মুখ ও গহ্বরের ভিতরে ঢুকে যেতে পারে। আমরা যে জামাকাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসের যে ধুলাবালা উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। হাতে মেলানোর সময় ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিমিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো, যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিমিবায় আক্রান্ত ব্যক্তির মল মাটির পানিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করতে পারে। রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টিমিবা সংক্রমিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 4 দিনে এমনি এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়। হাসি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে তা আর নিরাময় হয় না। অসুস্থ লোক রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসুই এ বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ ধরনের রোগ ছড়ায়। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। পাঠদোষ, মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিমিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার বিষয়গুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাবার প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না। একই সাথে তাজা শাকসবজি, ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতে নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা। রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা। পথ চলতে, বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাফেরার সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলেও অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু পরামর্শ ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবারের পানি নিরাপদ হওয়া খুব জরুরি। টাইফয়েড, কলেরা ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পানি পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। ম্যাড কাউ ও অ্যানথ্রাক্স রোগের আক্রান্ত গরু, মহিষও মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো ডাক্তারের চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ দিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। এমসিকিউটাকে শেষ করি। নিউমোনিয়ার রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? নিউমোনিয়ার রোগ সৃষ্টি করে কক্কাস নামক ব্যাকটেরিয়া। শৈবাল ব্যবহৃত হয় কিসের জন্য?
শৈবাল আইসক্রিম প্রস্তুতিতে ব্যবহার করা হয়, মাছের চাষের ক্ষেত্রে, হ্যাঁ, ওষুধ তৈরিতে। তাহলে তিনটাই সঠিক, তিনটাই ক্ষেত্রেই শৈবাল ব্যবহার করা হয়। মালিক আখ খাবার সময় লক্ষ্য করলো যে আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্ট হয়। উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে, মানে এটা কোন ধরনের সেটা আমরা দেখি আখের জন্য। তো দেখো 4 নম্বর প্রশ্ন, মালিকের লক্ষ্য করা রোগটির জন্য দায়ী কে? ছত্রাক। এবার হচ্ছে পরজীবী যে জীবটি অর্থাৎ ছত্রাকটি আমাদের কি সৃষ্টি করে? রেড রাস্ট। ট্রাকিয়া প্রদাহ, না ট্রাকিয়া প্রদাহতে ছত্রাকের কোনো ভূমিকা নেই। মাথার খুশকি, ছত্রাকের ভূমিকা নেই। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ক নাম্বার, 3-এর ক। তো দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, মানুষের টাইফয়েড রোগের কারণ কি? মানুষের টাইফয়েড রোগটা হয় ব্যাকটেরিয়ার জন্য। কিসের জন্য? ব্যাকটেরিয়া। 2 নাম্বার, আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম কি? আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীব হচ্ছে অ্যান্টিমিবা। 3, জীবন্ত দেহের বাহিরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। ড্যাশ নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয়। ইস্ট নামক ছত্রাক। 5, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে কি বলে? ব্যাসিলাস বলে। এই যে এখানেই আছে, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে। এই যে ব্যাসিলাস, লম্বা দণ্ডের ন্যায়, ব্যাসিলাস বলে। তারপর এখানে দুটো সৃজনশীল আছে। শৈবাল কি? তো বইয়ের ভিতরে আছে, কোশ্চেনটা দাগানো আছে, তোমরা এখান থেকে লিখে নিবা। ছত্রাককে মৃতজীবী কেন বলা হয়? কারণ ছত্রাক মৃত প্রাণীর উপরে মৃত প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে এবং সেখানে বসবাস করে, যার কারণে ওদেরকে মৃতজীবী বলা হয়। ভাইরাস কি? সেটা তোমরা বইয়ের ভিতরেই পাবা। ভাইরাসকে অকোষীয় কেন বলা হয়? কারণ ওদের কোষগুলো সুগঠিত নয় এবং ওরা জীবন্ত দেহের বাহিরে কোনো উদ্দীপনা খুঁজে পায় না। তো তারপরে এখানে ইনফ্লুয়েঞ্জার জন্য কী রোগ হয়? তোমরা যখন বইটা ভালো করে পড়বো তখন এগুলো উত্তর দিতে পারবা। তো তোমাদের 1 নম্বরের জন্য 1 মার্ক, ক নম্বরের জন্য, খ নম্বরের জন্য 2 মার্ক, গ নম্বরের জন্য 3 মার্ক ও ঘ নম্বরের জন্য 4 মার্ক। টোটাল এক একটা সৃজনশীলের জন্য তোমাদেরকে মোট 10 মার্ক সময় দেওয়া হবে, 4 মার্ক। তো একটা সৃজনশীলের জন্য 10 মার্ক, আর তোমাদের হাতে সময় থাকবে 21 মিনিট উত্তর করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের সবগুলো কাজ শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।